আসসালামু আলাইকুম। ওয়ালটন টিভি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ গ্যালারিতে সকলকে আমন্ত্রণ। খুব রিসেন্টলি নির্বাচক হান্নান সরকার অনফিল্ডের পর্দায় একটা ইন্টারভিউ দিয়েছেন এবং তিনি বলেছেন যে অনফিল্ডের অ্যানালাইসিসকে তিনি খুব পছন্দ করেন বা অ্যাপ্রিসিয়েট করেন। কিছু কিছু অ্যানালাইসিসের কথা তিনি বলেছেন এবং এটা আমাদের জন্য একটা অনেক বড় পাওয়া যখন ন্যাশনাল সিলেক্টর সেই কথা বলছেন। ডেফিনেটলি তার মানে উই আর ডুইং সামথিং গুড। জাকের আলী অনেককে নিয়ে একটা পোস্টার সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করে, যেখানে থামনেলটা দেয়া ছিল জাকের আলী রেডি প্রোডাক্ট, এরকম একটা থামনেল। সেটা নিয়ে অনেকে ট্রল করেন, অনেকে ব্যাশিং করেন যখন জাকের আলী অনেক খারাপ পারফর্ম করেন। প্রসঙ্গের জায়গাটা হচ্ছে যে যারা সেই থামনেলটা দেন তাদের কাছে আমার একটা অনুরোধের জায়গা, দয়া করে ফুল ভিডিওটাও একটু দেবেন, কারণ ফুল ভিডিওটাতে জাকের আলীর ব্যাপারে পজিটিভ কথা বা তার স্ট্রেংথের কথার সঙ্গে সঙ্গে তার উইকনেসের কথাও কিন্তু বলা ছিল। একটা গ্রাফিক্স করেই দেয়া ছিল যে বিপিএলের ফাইনাল ম্যাচে অফ স্ট্যাম্পের বাইরের বলে জাকের আলী অনেক 7টা বল ডট দিয়েছিলেন এবং তার স্ট্রাইক রেট খুবই পোর ছিল, খুব খারাপ ছিল। এবং ওই ভিডিওতে এই কথাটাও বলা ছিল, যে ভিডিওটার থামনেল পোস্টারটা আপনারা গ্রুপে দিয়ে আমাকে পচাতে চান, যে ওই সমস্যা যদি জাকের সমাধান করতে না পারেন, ওই জায়গাটা যদি জাকের ঠিক করতে না পারেন, তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার জন্য সার্ভাইভ করা কঠিন। এখন জাকের সেটাকে ঠিক করবেন কিনা, করছেন কিনা, সেটার জন্য প্র্যাকটিস করছেন কিনা, সেটা একান্তই সেই প্লেয়ারের ব্যাপার। এখন সেই প্লেয়ার যদি ফ্লপ করেন, সেটার দোষ নিশ্চয়ই অন্য কারোর উপর যায় না। এখন তাকে রেডি প্রোডাক্ট বলার পেছনে কারণটা কি? রেডি প্রোডাক্ট বলার পেছনে কারণটা হচ্ছে, আমরা আমাদের দেশে আমাদের কনটেক্সটে যে সমস্ত প্লেয়ারদেরকে দেখতে পাই, আমাদের টিমের যে কন্ডিশন রয়েছে, আমাদের এক্সিস্টিং যে সমস্ত প্লেয়ার রয়েছে, তাদের মধ্যে জাকের ইজ দ্য রেডি প্রোডাক্ট। একটা বিপিএল তো না, এর আগের বিপিএলও তিনি ভালো করেছেন এবং সালাউদ্দিন স্যারও বলেছেন আমাদের কনটেক্সটে আমাদের দেশে যা আছে তার মধ্যে জাকেরই রেডি প্রোডাক্ট, এর চাইতে ভালো রেডি প্রোডাক্ট আমরা পাই না। দিস ইজ ভেরি ট্রু। এর চাইতে ভালো রেডি প্রোডাক্ট আমরা পাই না। এখন আমরা তো আমেরিকার মতো ওইটা করতে পারবো না যে ইন্ডিয়া থেকে রিঙ্কু সিংকে নাগরিকত্ব দিয়ে এনে খেলাতে পারবো না। আমাদের এখানে যা আছে তার মধ্যেই জাকের আলী অনেক আছে, শামীম পাটোয়ারি আছে, আফিফ হোসাইন ধ্রুব, যদিও আফিফ ধ্রুবকে আমি ওই পজিশনে চিন্তা করি না, আফিফ নতুন বলার প্লেয়ার যেটা আমি মনে করি। সেই জায়গা থেকে যারা আছে আমার এর মধ্যে থেকেই বাছাই করতে হবে এবং এরাই কখনো ফেল করবে, কখনো ভালো করবে। এখন আপনি রেডি প্রোডাক্ট বলতে আপনি বোঝাবেন যে একদম রেডি, যার কোনো খুঁত থাকবে না, ওইটা আমাদের দেশে সম্ভব না। আমাদের দেশে আর কোনো ডোমেস্টিক টি20 কম্পিটিশন ঘটে না। আমাদের দেশে প্লেয়ারদের নিজেদেরকে গ্রুম করার সুযোগটা খুব কম। ঠিক এই মুহূর্তের একটা কথাই বলি, এই মুহূর্তে আমাদের এইচপি টিমের কিন্তু কোনো ব্যাটিং কোচ নাই। এই মুহূর্তে আমাদের বাংলাদেশ টাইগার্সের কোনো ব্যাটিং কোচ নেই। আপনাদের মনে আছে কিনা, তামিম ইকবাল অনফিল্ডের পর্দায় একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে একটা প্লেয়ার ব্যাট প্যাচে যাওয়ার পর কোন ব্যাটিং কোচের সঙ্গে গিয়ে কাজ করবেন, বাংলাদেশে এরকম কোনো ব্যাটিং কোচ নাই। তো আমাদের কোচিং প্যাটার্নেও কিন্তু প্রবলেমের জায়গা আছে। আমাদের ওই মানের ব্যাটিং কোচ নাই যার সাথে কাজ করবে, এবং একটা প্লেয়ার ন্যাশনাল টিম থেকে বাদ পড়ার পর তিনি তার স্কিল ট্রেনিংটা কোথায় করবেন সেই জায়গাটাও কিন্তু স্পেসিফিক ব্যাটিং কোচটা নাই। সৌম্য সরকার বাদের উপরেই থাকেন, কিন্তু সৌম্য বাদ যাওয়ার পর নিজে নিজেই প্র্যাকটিস করেন। তিনি কার সঙ্গে প্র্যাকটিস করবেন? আমাদের তো ওই মানের সিস্টেমটাই নেই। এইচপিতে ঠিক এই মুহূর্তে আজকের দিনে কোনো ব্যাটিং কোচ নেই। সো আমাদের যারা আছে এক্সিস্টিং তাদের মধ্যে জাকের আলী অনেক ডেফিনেটলি আমাদের প্যাটার্ন অনুযায়ী রেডি প্রোডাক্ট। এবং এখন ডোমেস্টিক ক্রিকেটে একটা প্লেয়ার পারফর্ম করেছেন, আমার সেটাই বলতে হবে। আমি আবারও বলছি, আমাদের দেশের প্যাটার্ন ওরকম না, আমাদের আর কোনো ডোমেস্টিক কম্পিটিশন নাই, আমাদের আর কোনো উপায় নাই। সো আমাদের এই প্লেয়ারদেরকে নিয়ে হাবিবুর রহমান সোহানকে একদম নিজ উদ্যোগে আমরা প্রমোট করেছিলাম, এবং তখন আমি জানি যে সোহান তখন খুব বেশি রেডি ছিল না। হাবিবুর রহমান সোহান এখন এইচপিতে আছে, কিন্তু সোহান যখন আমরা বিপিএলে প্রমোট করেছি সোহান তখন রেডি ছিল না। কিন্তু সোহানকে তখন যদি প্রমোট না করতাম, যেহেতু দেশে আর কোনো টি20 টুর্নামেন্ট নাই, এই সোহান এখন হয়তো বা ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশন খেলতো। চান্ডিকা হাতুরা সিংয়ের ঠিক যে কাজটা রিশাদের সঙ্গে করেছেন, রিশাদের ওই পটেনশিয়ালিটি না থাকা সত্ত্বেও রিশাদকে ক্যারি করেছেন কারণ ক্রাইসিস, ঠিক তেমনিভাবে সোহানকেও আমরা বিপিএলে প্রমোট করেছিলাম এই কারণে যে একটা প্লেয়ার আসুক সিস্টেমের বাইরে থেকে, অন্তত ওই লেভেল পর্যন্ত খেলুক, দেন ওকে বাদবাকি গ্রুম আপ করা যাবে। মার্শাল্লাহ সোহান এখন এইচপিতে সুযোগ পেয়েছে। এগুলো কিন্তু পজিটিভ সাইন আমাদের দেশের ক্রিকেটের। এবং জাকের আলীর ব্যাপারে বলবো যে একটা বিষয় খেয়াল করে দেখেন, আপনি চিন্তা করে, লাস্ট 3 নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচে জাকের 7 বলে 14 করেছেন, 3টা 4 মেরেছেন। ওই 3টা 4 না হলে বাংলাদেশ, আপনি যখন ইকুয়েশন হিসাব করে দেখবেন,
ওই 3-4 কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট ফেলেছে। সো ইম্প্যাক্ট যে জাকের আলী অনেক রাখেন নাই ব্যাপারটা কিন্তু সেরকম না, ইম্প্যাক্ট জাকের আলী অনেক রেখেছেন। ওই যে 3-4 বাংলাদেশ যে পরিমাণ রানে ম্যাচ জিতেছে, আপনি যদি হিসেব করে দেখেন ওই 3-4 ওই সময় অনেক বড় ফ্যাক্টর ছিল। হ্যাঁ, এটাকে তিনি রেগুলার বেসিসে করতে পারবেন কিনা, করতে পারছেন কিনা, কারণ আপনার এক্সপেকটেশন যদি জাকের আলী অনেকের কাছে প্রথম দিনই হয় ম্যাক্সওয়েলের মতো ব্যাটিং করবেন প্রথম বছরই, আপনার যদি এক্সপেকটেশন হয় তিনি রিঙ্কু সিংয়ের মতো ব্যাটিং করবেন, আমাদের দেশের কালচার অনুযায়ী ওইটা আমাদের এখনও গ্রো করে নাই। হয়তো বা আমাদের আরও 3-4 বছর সময় লাগবে। আমাদের এইচপি ইউনিট এখন যেভাবে কাজ করছে, হান্নান সরকার দায়িত্ব নিয়েছেন এইচপির, যেভাবে কাজ করছে জিসান বা সোহানের মতো ব্যাটারদেরকে নিয়ে তারা যেভাবে এখন কাজ করতে চাচ্ছে, যে আলাদা পার্টিকুলারলি টি-20 ফরম্যাটের জন্য আলাদা কিছু প্লেয়ার নিয়ে, আমার মনে হয় এটা রেজাল্ট পেতেও আপনাকে 2-2.5 বছর সময় লাগবে, কারণ আগের যা সমস্যা হওয়ার সেই সমস্যাটা আসলে হয়ে গেছে। সো এর মধ্যে এক্সিস্টিং আমরা যাদেরকে পেয়েছি তাদেরকে নিয়েই আসলে আমাদেরকে খেলতে হবে, এবং ওই অনুযায়ী তারা যতটুকু ইম্প্যাক্ট রাখতে পারছেন সেই ইম্প্যাক্টের। সো আমার কাছে মনে হয় বাংলাদেশ টিমের এখন ওই অবস্থা আসে নাই যে আপনি ব্যাটসম্যান কমিয়ে বোলার খেলাবেন, জাকের আলী অনেকেই খেলবেন, এবং ব্যাটিং অর্ডারের আমার কাছে মনে হয় যে কোনো পরিবর্তন হবে না। ব্যাটিং অর্ডারটা বা ব্যাটসম্যানের সংখ্যাটা এরকমই থাকবে, এবং এটাই থাকা উচিত, কারণ দিন শেষে এই ক্যারিবিয়ানের শেষের দিকে রানগুলো অনেক বেশি মাত্রায় ম্যাটার করবে। শেষের দিকে আপনি ব্যাটিংয়ের স্ট্রেংথ যদি বাড়াতে পারেন সেটা অনেক বেশি মাত্রায় ম্যাটার করবে, এবং এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা হয়তো বা মন্তব্য করবেন যে জাকের আলী রেডি প্রোডাক্ট আমরা বলেছি, এবং সেটা জাকের আলীর আসলে রেডি প্রোডাক্ট না, আমাদের দেশের কনটেক্সটে 18 কোটি মানুষের কনটেক্সটে এর চাইতে বেটার প্লেয়ার আমাদের হাতে নাই। আপনি যদি খুঁজে বের করতে পারেন, আপনি প্লিজ ওয়েলকাম, নিয়ে আসেন, দেখি, সুযোগ দেই। হাবিবুর রহমান সোহানকেও তো আমরা প্রমোট করেছি, ওইভাবে সুযোগ দিই, আমরা এর মধ্যে পাই নাই। যদি আপনারা পান, যারা ফেসবুকে বসে লিখেন, যদি আপনারা পান বের করে এনে দেন। আমাদের দেশ থেকে যদি রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ার পান, এখন সেই প্লেয়ার আপনি পাবেন কোথায়? ওই ম্যাচ খেলার তো জায়গা নেই, জেলা লিগ হয় না, জেলা লিগগুলো বন্ধ হয়ে আছে, আপনি এটা নিয়ে তো কেউ কোনো কথা বলে না। জেলা লিগ যদি না হয় তাইলে আপনি জেলা জেলা থেকে প্লেয়ার কেমনে পাবেন? ক্রিকেট তো ঢাকা কেন্দ্রিক, ঢাকা নারায়ণগঞ্জ এসব কেন্দ্রিক, ঢাকার ক্রিকেট একাডেমি কেন্দ্রিক, আপনি বেটার প্লেয়ার পাবেন কোত্থেকে? অবশ্যই আছে, দেশের আনাচে কানাচে ছড়িয়ে অবশ্যই আছে, কিন্তু সেই প্লেয়ারগুলোকে আপনি কম্পিটিটিভ ম্যাচ খেলার তো সুযোগ দিচ্ছেন না, কোত্থেকে পাবে? জেলা লিগ বন্ধ, বিকল্প কোনো টি-20 টুর্নামেন্ট নাই। মুনিম শাহরিয়ার ছেলেটা যে কাম ব্যাক করবে, কীভাবে কাম ব্যাক করবে, কার সাথে কাম ব্যাক করবে? মুনিম শাহরিয়ার যে ন্যাশনাল টিম থেকে বাদ পড়লো, কার সাথে প্র্যাকটিস করবে? কোথায় প্র্যাকটিস করছে মুনিম শাহরিয়ার? এইচপিতে আছে, বাংলাদেশ টাইগার্সে আছে, এইচপিতে বাংলাদেশ টাইগার্সে থাকলেও এখানে কি স্পেসিফিক ব্যাটিং কোচ আছে? সেটাও তো নাই। সো অনেকগুলো ফ্যাক্টরি কিন্তু আছে যেগুলো হয়তো বাইরে থেকে বসে অনেক কিছুই বলা যায়, কিন্তু দেশের ক্রিকেটের ভেতরে ঢুকলে, সিস্টেমের ভেতরে ঢুকলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন যে আমরা আসলে কোন জায়গাটায় আছি। সো এক্সিস্টিং যে প্লেয়াররা আছে, আই ডু সাপোর্ট দেম, এবং আই উইল কন্টিনিউ টু সাপোর্ট দেম। এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।